ঘরের একপাশে একটা ধুনো জ্বলছে, আর সেই ধুনোর আগুন আর ধোঁয়া মাঝে মাঝে বাড়ছে, আবার মাঝে মাঝে কমছে। ঘরের একপাশে একজন বসে এক মনে সামনের মূর্তির দিকে তাকিয়ে আছে। যে মূর্তির দিকে সে তাকিয়ে রয়েছে সেই মূর্তি অতীব পরিচিত কোনো মূর্তি নয়, এক দেবী মূর্তি তা বোঝা যায়, কিন্তু এই দেবী মূর্তি যে কোন দেবী তা বোঝবার কোনো উপায় নেই। ধ্যানমগ্ন এক দেবী, তার দুটি চোখ বন্ধ, পদ্মাসনে বসে দুটো হাত দুপাশে ছড়িয়ে রেখেছেন। তার পরনে একটি কালো রঙের শাড়ি, অন্তত মূর্তি দেখে তেমনটাই মনে হয়। সেই মূর্তির উচ্চতা খুব একটা বেশি নয়, হাতখানেক হবে, চওড়াতেও তেমনি। ঘরের ভেতর ধোঁয়ার মধ্যে মূর্তি থেকে মাত্র 2 হাত দূরে একজন সামনের দিকে ধ্যানমগ্ন ভাবে বিড়বিড় করে কি যেন একটা বলে চলেছে। একটু পরেই দরজার উপর কে যেন ধাক্কা দিল। বেড়ার দরজা নড়ে উঠল। সে ধাক্কায় সাধু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গলা তুলে গম্ভীর অথচ স্পষ্টভাবে বলল, কে? আমি নিবারণ। সাধু বাবা, একবার দরজা খুলুন। সাধু উঠে গেল। দরজা খুলতেই কিন্তু নিবারণকে সত্যি সত্যি দেখা গেল বাইরে দাঁড়িয়ে থাকতে, এবং তার পিছনে রয়েছে আরও একজন স্ত্রী লোক। তার মাথাটা ঘোমটায় ঢাকা বলে তার মুখ দেখা যায় না। নিবারণ হাত জোর করে এগিয়ে এলো সাধুর দিকে। তারপর সাধুর পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে বলল, সাধু বাবা, আপনি বলেছিলেন সন্ধ্যের পরে আপনার কাছে আসতে। বলেছিলাম, এ সমস্ত কথা আমার মনে থাকে না, কিন্তু এখন তো পুজোর সময়, এখন তোরা এলি যে? অন্য সময় আসতে পারবো না সাধু বাবা, আপনি একটু আমাদের কথা শুনুন, বেশিক্ষণ লাগবে না। সাধুর মুখে এক প্রকার বিরক্তি ফুটে উঠল, তবু বাধ্য হয়ে ঘরের দরজা থেকে সরে বাইরের দিকে তাকিয়ে নিবারণের বউয়ের দিকে তাকিয়ে বলল, এসো মা, ঘরের ভেতরে এসো, মায়ের ধ্যানে বসেছিলাম, এখনই তোমরা এলে তাই। নিবারণ আর তার বউ ঘরের ভিতরে ঢুকতেই আবার দরজা বন্ধ করে দিল সাধু। ঘরের ভিতরটা ধুনোর গন্ধে আগের মতো করেই ভরে উঠেছে। নিবারণ এবার খুব খুব করে কেশে উঠে বলল, এমন ধোঁয়া আর এমন গন্ধের মধ্যে আপনি থাকেন কি করে সাধু বাবা? ওসব অভ্যাস হয়ে গেছে। এখন তাড়াতাড়ি বলতো আমায় কি হয়েছে, তারপর আমাকে আবার মায়ের সঙ্গে কথা বলতে হবে যে। নিবারণের পিছনের সেই স্ত্রী লোককে আঙুল দেখিয়ে বলল, এই যে আমার বউ সাধু বাবা। কি কারণে আসবো সে তো আপনাকে আগেই বলেছিলাম। যদি আপনি কিছু সাহায্য করতে পারেন, সবাইকে তো আপনি সাহায্য করছেন। মা, আমার কাছে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, আমাকে খুলে বলো তো, তোমার কি কিছু মনে হয়েছে কখনো? এবার নিবারণের স্ত্রী একটু লজ্জা মাখা গলায় বলে উঠল, তেমন কিছু তো আমার কখনোই মনে হয়নি সাধু বাবা, আমি তো এ ব্যাপারে কিছু বলতে পারবো না। বেশ, তবে আমাকে এই ব্যাপারে খানিক দেখতে হবে। কিন্তু বাবা, তোর স্ত্রীকে আর এখানে নিয়ে আসিস না, বুঝলি? সন্ধ্যের পরে মেয়ে মানুষের এখানে আসা ঠিক নয়, তুই ওকে নিয়ে যা। মা, একবার তোমার মুখের ঘোমটাটা সরাও তো, একবার তোমার কপালটা ভালো করে দেখি। নিবারণ তার স্ত্রীর মুখের ঘোমটা সরাতে বলল। ঘোমটা সরাতেই একটা ভয় পাওয়া লজ্জা মাখা মুখ বাইরে বেরিয়ে এলো। দুটি চোখ নিচের দিকে করে রয়েছে। তার কপালের দিকে সাধু কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর মূর্তির এক পাশে রাখা একটা মাটির পাত্রে লাল রঙের কিছু একটা এনে নিবারণের স্ত্রীর কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়লেন কিছুক্ষণ। ঘরের অন্ধকারের মধ্যে তা ভালো করে বোঝা গেল না, তবে নিবারণের স্ত্রীর শরীরটা এবার কেমন যেন থরথর করে কেঁপে উঠল। তারপরে আবার সে স্বাভাবিক হয়ে গেল। সাধু সামান্য হেসে বলল, মায়ের আশীর্বাদ তোর কপালে লেপে দিলাম মা, এবার তোর ভালো হবে নিশ্চয়ই। নিবারণ, তুই মাকে একটু বাড়িতে দিয়ে আয় তো, তারপর একবার আমার কাছে আয়, তোর সঙ্গে আমি কিছু কথা বলবো।
সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো সাধু বাবা? ওরে, আমার হাতে যে কিছুই নেই, সবই তো আছে মায়ের হাতে। মা যদি চায় তাহলে সব ঠিক হয়ে যাবে। মাকে ডাক, মনে মনে তার কাছে নিজের সমস্ত মনের ইচ্ছে খুলে বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। নিবারণ আর তার স্ত্রী চলে যেতেই সাধু ঘরের দরজা বন্ধ করল। তারপর মূর্তির সামনে বসে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে পড়তে চোখ বন্ধ করে বসে রইল বেশ কিছুক্ষণ। বাইরে গভীর অন্ধকার নেমেছে। ঠান্ডা হাওয়া সেই ছোট্ট ঘরের চারপাশে ঘুরে চলেছে। দরজা জানলা সবকটাই বন্ধ থাকার জন্য ভিতরে ঢুকে আসতে পারছে না। ঘরের ভিতর ধোঁয়া যেন আস্তে আস্তে সেই মুহূর্তে মাথার উপরে জড়ো হতে লাগলো এক সময়। দেখতে দেখতে ঘরের বাতাস ঠান্ডা হয়ে ভারী হয়ে এলো। সাধু তখন চোখ বন্ধ করে বসে আছে। ধোঁয়াটা মূর্তির মাথার উপর জড়ো হয়ে এবার নেমে এলো মূর্তির ঠিক পিছনের দিকে। আর তারপরেই আধো অন্ধকারের মধ্যে ধুনোর সামনে লালচে আলোতে চারপাশটা অল্প অল্প দেখা যাচ্ছিল। তার মধ্যে অদ্ভুত এক কণ্ঠস্বর শুনে সেই সাধু চোখ খুলল। সকাল সকাল আমি এসেছি, চেয়ে দেখ, চেয়ে দেখ আমার দিকে। সেই কথায় সাধু হঠাৎ করেই সামনের দিকে তাকালো। তারপরেই মূর্তির পিছনে থাকা ছায়া মূর্তিটাকে দেখে ভয় পাওয়ার বদলে তার গোটা মুখে দেখা দিল এক অনাবিল আনন্দের খুশি। তার চোখের কোল বেয়ে নেমে এলো দুফোঁটা জল। ধরা গলায় সে বলল, তুমি এসেছো, তুমি এসেছো মা, এসেছো তুমি। এসেছি, তোর ডাকে আমি এসেছি, তোর কাজে সন্তুষ্ট হয়ে আমি এসেছি। কিন্তু কিন্তু আমার এখনো আরো অনেক জীবন চাই, অনেক। সব দেব আমি, আমি তোমায় সব দেব, তোমার যা চাই সব দেব, আরো আরো অনেক জীবন আমি তোমায় দেব। কিন্তু কিন্তু তুমি আমার সঙ্গে থেকো, আমার সঙ্গে তুমি থেকো মা। তুমি ছাড়া যে আমি আর কিচ্ছু করতে পারবো না মা। একটা হাসির শব্দে ঘরের চারপাশটা ভরে উঠল। সেই ছায়ামূর্তি আধো অন্ধকারে ধোঁয়া ধোঁয়া ঘরের ভিতর যেন শূন্যে ভর করে আস্তে আস্তে এগিয়ে গেল ঘরের এক পাশে। তারপর সেই সাধু বসে থাকা জায়গাটার এক পাশে গিয়ে দাঁড়ালো। সাধু হাত জড়ো করে ততক্ষণে চোখ বন্ধ করেছে। তার চোখের কোল বেয়ে ঝরঝর করে নেমে আসছে জল। সে মুখে মা মা বলছে। ঘরের ভিতরে সেই ধোঁয়াটা সেই মূর্তির পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, আমি তোর ওপর সন্তুষ্ট হয়েছি, সন্তুষ্ট হয়েছি তোর ওপর আমি। তোকে আমি আরো ক্ষমতা প্রদান করলাম। তারপরেই ঘরের ভিতরটা ফাঁকা হয়ে গেল। এতক্ষণ ধরে যে ধোঁয়া জমেছিল সেই ধোঁয়াগুলো মুহূর্তের মধ্যে কোথাও যেন উদাও হয়ে গেল। ঘরের মধ্যে জ্বলে থাকা ধুনোর আগুনটাও এর মধ্যে নিভে গেছে। লালচে আগুন নিভতে নিভতে একসময় শেষ হয়ে যায়। আর ঠিক তখনই বাইরের দরজার কাছে সে ধাক্কা পড়ল। সাধু চমকে উঠল। ঘরের মধ্যে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল দরজাটার দিকে। তারানাথ তান্ত্রিক তার ভবঘুরে জীবনে বহু স্থানে ভ্রমণ করেছেন। এরকমই এক গ্রামে গিয়ে সে জানতে পারে সেই গ্রামে একজন আশ্চর্য ক্ষমতাশালী সাধু আশ্রয় নিয়েছে। তার ক্ষমতা নাকি এতটাই যে সে যে কোনো শারীরিক সমস্যা সারিয়ে ফেলতে সক্ষম। কিন্তু সত্যি কি এমন আশ্চর্য ক্ষমতা কারো থাকতে পারে? যদি তাই হয় তাহলে ভবানী সে কথা বিশ্বাস করেন না কেন? গোটা গ্রামের লোক যাকে দেবতা মনে করে তাকে ভবানীর কেন মনে হয় সে শয়তান? গভীর কালো রাতে যখন সেই সাধু সকলের চোখের আড়ালে থাকে তখন তার ঘরে কে প্রবেশ করে? অন্ধকার রাত্রে কালো অন্ধকারের মধ্যে তারানাথ কাকে দেখতে পাবে? আজকের গল্প ধূমকেতুর কলমে রক্তচন্দনের ফোঁটা। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিযান, অভিক, দীপ্তিমান, প্রীতম, বর্ষা, অধ্যায়, প্রীতম,
দিব্যেন্দু, নীল ও দেবাঞ্জন। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, রক্তচন্দনের ফোঁটা। শুনতে থাকুন। আজ পথেই দেখা হয়ে গিয়েছিল কিশোরীর সঙ্গে। অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করতে করতে যেই বেরিয়ে পড়েছি অমনি দেখি কিশোরী আসছে। তার মাথায় ছাতা। সকাল থেকেই অল্প অল্প বৃষ্টি হয়ে চলেছে। আবার তাকে দেখে একটু উদ্বিগ্ন হয়েই বললাম, এটা কি ব্যাপারটা, কি এত দেরি? আমি তো অপেক্ষা করতে করতে বাধ্য হয়ে ভাবলাম তুমি আসবে না, তাই বেরিয়ে পড়লাম। আর বলো না, কাল রাতে আমাদের মেসবাড়িতে এক কাণ্ড হয়ে গেছে। সেসব কথা পরে বলবো। এই বৃষ্টির মধ্যে আর কথা বাড়িয়ে লাভ নেই। ওই যে ট্রাম আসছে, চলো। ট্রামটা এসে দাঁড়াতেই আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। ছাতা বন্ধ করে গায়ে লাগা বৃষ্টির জল সামান্য ঝেড়ে নিয়ে পাশাপাশি বসতেই কিশোরী বলল, ঠাকুরমশাইয়ের জন্য একটা ভালো খবর আছে আজ, বুঝলে? খবর? কি খবর বলো তো? আরে, আমাদের মেসবাড়িতে একটা লোক এসেছে। এই আমাদের যতীনের গ্রাম থেকে দিন কয়েকের জন্য এসেছে। সে নাকি লোকের হাত দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারে। ঠাকুরমশাই যেমন ভবিষ্যৎ বলেন ঠিক তেমনটাই। তবে এই লোকটা কিন্তু ঠাকুরমশাইয়ের মতো কোনো তান্ত্রিক সাধক এসব নন। তার এই আশ্চর্য ক্ষমতা নাকি ছোটবেলা থেকেই রয়েছে। আর তার কাছে এই কথা শুনে তুমিও বিশ্বাস করে ফেললে নাকি? আরে, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। অবিশ্বাস করার মতো কিছুই নেই। সে আমাকে কোনোদিন দেখেনি, তাতেই আমার ব্যাপারে যে কটা কথা বলল তার অনেকটাই সত্যি। আর শুধু আমার ব্যাপারে কেন, আমাদের মেসবাড়ির রথিন, আরে রথিনের কথা তো তোমায় বলেছিলাম। সেই রথিনের বাবার মাসখানেক আগে একটা সোনার চেন চুরি হয়ে গিয়েছিল। গ্রাম থেকে এখানে যখন এসেছিল তখন সেই চেন সঙ্গে ছিল। তা সেই লোকটা সে সমস্ত কথা তাকে বলে দিল সেই চেন কোথায় আছে। আর শুধু কি তাই, তার কথা মতো সঙ্গে সঙ্গে সবাই মিলে চলল চেন খুঁজতে। শেষে কোথায় তার সোনার চেন পাওয়া গেল শুনবে? কথাটা শেষ না করেই কিশোরী হাসতে লাগলো। তার হাসি দেখে আমিও হাসলাম। একটু একটু করেই বৃষ্টি বেড়েই চলেছে। এই সময় ট্রামে লোকজন বেশি থাকে না। একদম শেষের দিকে একজন বয়স্ক লোক মাত্র বসে রয়েছে। তার হাতে ধরা একটা লাঠি। লাঠিটা ট্রামের মেঝেতে ধরে রেখেছে। মাথা নিচু, চোখ বন্ধ। চোখে একটা ভারী পাওয়ারের চশমা মনে হলো। মাথায় চুলের আধিক্য নেই, যেটুকু আছে সেগুলো বেশ লম্বা। আমি তার দিকেই তাকিয়ে দেখছিলাম। কিশোরী হাসি শেষ করে বলল, আমার ঘরের জানালাটা একদম নিচের দিকে। মেসবাড়ির পেছনের দিকে পাঁচিলটা আছে না, সেই পাঁচিলের পেছনে তো জঙ্গল। জঙ্গলের কাছে তার সোনার চেন পড়েছিল। নিশ্চয়ই জামা কাপড় খোলার সময় জামা খুলে ঝেড়েছিল, আর তখনই জামার সঙ্গে সোনার চেন বেঁধে চলে গেছে। সেই জঙ্গলে ভাগ্যিস কেউ সেটা খুঁজে পায়নি। এবার তুমি বলো, রথিনকে তো আর তিনি চিনবেন না, তাহলে তার কথা তিনি বললেন কি করে? আর যেই চেন খোঁজা নিয়ে মেসবাড়িতে হুলুস্থুল কাণ্ড পড়ে গেল, সেই চেন যে ওইখানে রয়েছে সেটাই তিনি বললেন কি করে? আমি কিশোরীর কথা শুনছিলাম, কিন্তু তার মধ্যে মাঝে মাঝে ওই ট্রামে বসে থাকা লোকটার দিকেও তাকাচ্ছিলাম। কি যেন একটা অদ্ভুত বলে মনে হচ্ছিল। ব্যাপারটা ধরতে না পারলেও যেন লোকটার মধ্যে কিছু একটা আমি দেখতে পাচ্ছি। তার হাবভাব বোধহয় কিশোরীর নজরেও পড়েছিল। তাই একবার আমার দিকে তাকিয়ে আর একবার লোকটার দিকে তাকিয়ে আস্তে আস্তে কিশোরী বলল, কি ব্যাপার বলো তো? ওই লোকটার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? না, তেমন কোনো ব্যাপার নয়, তবে কি যেন একটা মনে হচ্ছে। কিশোরী অবাক হলো আমার কথায়। আমার কথাটাকে সম্পূর্ণভাবে সে কিন্তু উড়িয়ে দিল না। একটু উত্তেজিত অথচ শান্ত গলায় বলল, মনে হচ্ছে মানে? কি মনে হচ্ছে? ওই লোকটাকে তুমি চেনো? কিশোরী কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, আরে ওনাকে আমি চিনি। আর তার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার ঘটে গেল। ট্রামটা খুব জোরে ব্রেক কষেছিল বোধহয়, তাতেই আরেকটু ওরে হুম দিকে সামনের দিকে পড়ে যাচ্ছিলাম। আর সেই ফাঁকে দেখলাম লোকটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে ট্রাম থেকে নেমে পড়ল। ব্যাপারটা বড় অদ্ভুত। এখানে ট্রাম থাকার কথা নয়। লোকটা এখানে নামলো কেন? সামনের দিকে এগিয়ে দেখলাম একটা ঘোড়ার গাড়ি হঠাৎ করে ট্রামের লাইনের উপর ঢুকে পড়েছে। সেই কারণেই এই বিপত্তি। সে যাই হোক, ব্যাপারটা সামলে নিয়ে লোকটাকে আর দেখা গেল না। লোকটাও ট্রাম থেকে নেমে কোথাও যেন চলে গেছে। তারপরেই কয়েকজন লোক ট্রামে এসে উঠল।
ব্যাপারটা পুরোপুরি ভুলেই গেলাম। কিশোরীর কথা শুনতে শুনতেই মটলেন পর্যন্ত এসে পৌঁছলাম। তারপর যথারীতি পাসিং শো আর তেলেভাজা কিনে নিয়ে তারানাথের বাড়িতে গিয়ে দেখি তারানাথের আজ খদ্দের জুটেছে। চারি বোধহয় কোনোভাবে আন্দাজ করতে পেরেছিল আমরা এসেছি, তাই সে দরজার কাছে এসে দাঁড়ালো। আমাদের হাত থেকে তেলেভাজার ঠোঙাটা নিয়ে এসে হাসি মুখে ভেতরের দিকে চলে গেল। একটা লোক বাবা তারানাথের সামনে বসেছিল। তারানাথ খুব গম্ভীরভাবে তার সামনে খুলে রাখা একটা সাদা কাগজের উপর কি সব যেন লেখা রয়েছে সেগুলো দেখছিল। আমি আর কিশোরী বাড়ির একপাশে গিয়ে দাঁড়ালাম। একটু পরেই লোকটা চলে যেতে তারানাথ হাত তুলে আমাদের ডাকল। আমরা তক্তাপোষের উপরে গিয়ে বসতেই সে বলল, আজ সকাল থেকে এই নিয়ে 3 নম্বর। বাহ, তাহলে তো আপনার বেশ বাজার। এখন কিন্তু এই আপনার মতো আরও একজনের খোঁজ পেয়েছি, আর সে কিন্তু হাত দেখতে জানে, তবে সে কোনো সাধু কিংবা তান্ত্রিক নয়। কিশোরী বোধহয় ভেবেছিল তারানাথ হয়তো অবাক হবে, কিন্তু আমি জানতাম সে অবাক হবে না, কারণ এমন কথা তারানাথ আমাদের চেয়ে হয়তো বেশি দেখেছে কিংবা শুনেছে। তারানাথ সামান্য হেসে বলল, হাত দেখা কিংবা ভবিষ্যৎ দর্শন করতে গেলে যে তাকে তান্ত্রিক কিংবা সাধক হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমাদের তো আমি আগেও এমন কথা বলেছি। এই জীবনে আমি এমন অনেক লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেছি যাদের কাছে অদ্ভুত কিছু ক্ষমতা জন্ম থেকেই ছিল। কিশোরী তারানাথকে অবাক করতে না পেরে বোধহয় মনে মনে একটু হতাশ হয়ে উঠেছিল। আমার কিন্তু বারবার মনে পড়ছিল ওই ট্রামে দেখা লোকটার মুখটা। তার দুটো চোখ বন্ধ, মাথাটা নিচের দিকে, কিন্তু কি যে আমায় আকর্ষণ করছিল তার দিকে সেটা বুঝতে পারছিলাম না। আমায় চিন্তিত দেখে তারানাথ নিজেই বলল, কি ব্যাপার, তোমায় এত চিন্তিত বলে মনে হচ্ছে কেন? ব্যাপার কি? আসার পথে কিছু হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে বুকের ভেতরে যেন একটা তরঙ্গ বয়ে গেল। তারানাথের মুখের দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি হাসছে। আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এতক্ষণ ধরে ট্রামে দেখা এই লোকটার মধ্যে কি যেন একটা চেনা চেনা লাগছিল, সেটা বুঝতে পারছিলাম না। এইবার তারানাথের মুখের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পারলাম, আর তাতেই অবাক হলাম। কিশোরী বোধহয় ব্যাপারটা বুঝতে পারিনি, তাই সে একবার আমার দিকে তাকিয়ে একবার তারানাথের দিকে তাকিয়ে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, এই বৃষ্টির দিনেও কিন্তু বৃষ্টি মাথায় করে এসেছি। ভালো একটা গল্প বলবেন তো আজ, আর তার আগে চায়ের ব্যবস্থা হোক নাকি? তারানাথ চারিকে চায়ের কথা বলে দিয়ে সিগারেট ধরালো। আমি তখনও অবাক হয়ে রয়েছি, এমনটা কি হতে পারে? কিন্তু সেটাই বা কি করে হয়? একটু আগে পর্যন্ত সঙ্গে সঙ্গে মনে পড়লো আমাদের ট্রাম যখন দাঁড়িয়েছিল তখন আমরা প্রায় মাঝের পথে রয়েছি। সেখান থেকে মটলেন পর্যন্ত আসতে বেশ খানিকটা সময় লেগেছে, তাই সময় যথেষ্ট ছিল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলাম না। তোমরা যে গল্প শুনতে এসেছো সে তো আমি জানি, আর তোমাদের গল্পও বলবো। তবে গল্পই বা বলি কেন? এই সব কিছুই হচ্ছে সত্য ঘটনা। তোমরা বিশ্বাস করো আর অবিশ্বাস যাই করো, তাতে তো আমার কিছু যায় আসে না। আমার জীবনের ঘটনা তোমরা বিশ্বাস না করলেও তো তা সত্যি। আমরা বিশ্বাস করি না ঠাকুরমশাই, আপনি এ কথা বলতে পারলেন? আপনার কথা আমরা বিশ্বাস না করলে এভাবে বৃষ্টির দিনে শুধু ছুটে ছুটে কেন আপনার কাছে আসবো? সে তো অবিশ্বাস করো বলেই আসো। অবিশ্বাস করো বলেই তো তোমরা আমার গল্প শুনতে ভালোবাসো, যেগুলিকে তোমরা গল্প বলে মনে করো। সে যাই হোক, আজ একটা কথা মনে পড়ছিল। অনেকদিন আগের কথা হলেও সেটা কেন মনে পড়ছিল তা ঠিক জানি না। আসলে আজ সকালে যে প্রথম লোকটি আমার কাছে এসেছিল তার কপালে চন্দনের টিপ ছিল, আর তাই দেখেই সেই কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। চন্দনের টিপ দেখে কোন কথা মনে পড়ে গেল আপনার? এক সাধুর কথা মনে পড়ে গেল। সেই সাধু এমন ভাবে চন্দনের টিপ দিত কপালে, কিন্তু সাদা চন্দন নয়, সে ছিল রক্ত চন্দন, টকটকে লাল বর্ণের চন্দন। তবে প্রথমবার সেই রক্ত চন্দন দেখে যা মনে হয়েছিল, পরে কিন্তু বুঝতে পেরেছিলাম আসল ব্যাপারটা তেমন নয়।
এভাবে বললে হবে না ঠাকুর মশাই, প্রথম থেকে ভালো করে সব কিছু বলতে হবে। তখনই চারি চা নিয়ে এসেছিল। বোধহয় আমাদের আসার জন্য আগে থেকে চা তৈরি ছিল, তাই চা সামান্য গরম করে আমাদের জন্য নিয়ে এসেছিল। চা খেতে খেতে তারানাথ সিগারেট শেষ করলো, তারপর তেলে ভাজা খেয়ে নিয়ে গল্প শুরু করলো। চারি মুড়ি মাখার কথা বলেছিল, কিন্তু তারানাথ মানা করে দিল। সে অনেক সময় আগেকার কথা। আমি তখনও মধুসুন্দরী দেবীর দেখা পাইনি। একবার ঘুরতে ঘুরতে একটা গ্রামে গিয়ে পড়েছি। তখন গ্রামের দিকে যাত্রাপালার খুব চল ছিল বেশ। এখন আর সেসব দেখা যায় না। তবে তখন ছোট বড় পুজো কিংবা গৃহস্থ অর্থবান বাড়ির কোনো আনন্দ উৎসবে যাত্রাপালার আয়োজন হতো। তো সেই গ্রামে আমি যখন গিয়ে পড়ি, সেদিনই ছিল সেখানকার যাত্রাপালা। আমার সেসবে কখনো আপত্তি ছিল না। এক রাত বিশ্রামও হবে। তাছাড়া যাত্রাপালায় থাকলে রাতের ঘুমানোর ঝামেলাও নেই। সেখানেই প্রায় ভোর রাত পর্যন্ত কেটে যাবে। মনে মনে স্থির করলাম সেখানে যাত্রাপালা দেখে তারপর সেখান থেকে বেরিয়ে পড়ব পাশের গ্রামের উদ্দেশ্যে। সেখানে যাত্রাপালা দেখলাম। কি পালা ছিল তা ঠিক এতদিন পরে মনে পড়ে না, তবে একজন শিব সেজে বিষ পান করেছিল, এই দৃশ্যের কথাটা মনে আছে। সে দৃশ্য যে বড় ভালো লেগেছিল আমার। শিব যে সেজেছিল তাকে দেখতে যেমন সুন্দর, তেমনই হয়েছিল তার সাজ পোশাকও বাহারি। যেন মনে হচ্ছিল সত্যি সত্যি স্বয়ং মহাদেব নেমে এসেছেন সেই যাত্রাপালার মঞ্চে। প্রায় ভোর রাত পর্যন্ত সেই যাত্রাপালা চলল। তারপরে ভোর হতেই সকলে যে যার বাড়ির পথে রওনা হলো। আমি সেখানেই রইলাম কিছুক্ষণ। বড় মাঠের মাঝে যাত্রাপালার আয়োজন হয়েছে। শেষের দিকে একটা বড় বট গাছ রয়েছে। সেই বট গাছের তলায় বসে সকালের নরম রোদের আলোয় চোখ বন্ধ করলাম। ক্লান্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুম আমার আসে। তাই একটু বিশ্রাম নিয়ে একটু পরেই গাছতলা থেকে উঠে হাঁটতে হাঁটতে সেই বড় মাঠ পেরিয়ে পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝামাঝি পর্যন্ত চলে এসেছি, এমন সময় দেখি আবার 4-5 জনের একটা ছোট দল দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে একজনের কোলে একটা বাচ্চা ছেলে। তাকে নিয়ে বাকি সবাই একরকম দৌড়তে দৌড়তে সামনের দিকে চলেছে। ব্যাপারখানা দেখে আমি একটু উদ্বিগ্ন ভাবে বললাম, আরে কি হয়েছে? তোমরা এভাবে ওই বাচ্চাটাকে নিয়ে দৌড়চ্ছ কেন? ব্যাপারটা কি? তাদের মধ্যে একজন বোধহয় বাচ্চাটার মা। সে হাপুস নয়নে কাঁদছিল। তার কান্না বোধহয় সামান্য কমেছিল। আমার কথায় সে আবার কাঁদতে লাগলো। একজন লোক বলে উঠল, আরে সাপে কেটেছে এই ছেলেটাকে, পাশে গ্রামে ওই সাধু বাবার কাছে নিয়ে যাচ্ছি। সাধু বাবার কাছে নিয়ে গেলেই সাধু বাবা তাকে বাঁচিয়ে দেবে। তার কথা শুনে কিন্তু অবাক হয়ে গেলাম। সাপে কেটেছে ছেলেটাকে, তাকে সাধু বাবা বাঁচিয়ে দেবে? আমি তন্ত্রবিদ্যা সম্পর্কে খুব বেশি সিদ্ধি লাভ করতে না পারলেও অনেক কিছু শুনেছি। কিন্তু সাপে কাটা মৃতপ্রায় মানুষকে তন্ত্র প্রক্রিয়া দ্বারা এত সহজে বাঁচিয়ে দেওয়া যায় এমন কথা কিন্তু আমি শুনিনি। সে গোপন কিছু তন্ত্র আছে যেগুলো করলে অনেক সময় বাঁচিয়ে দেওয়া যেতে পারে, তবে তা করতে অনেক সময় লাগে। কিন্তু এরা যেভাবে বলছে সেই সাধুর কাছে নিয়ে গেলেই তাকে বাঁচিয়ে দেবে, তা শুনে অবাক হয়ে বললাম, তার কাছে নিয়ে গেলেই সে ছেলেটিকে বাঁচিয়ে দেবে? হ্যাঁ সাধু বাবা, আপনিও তো সাধু বাবা। আপনার মতোই তার পরনে লাল রঙের কাপড়। ওই গ্রামের বাইরের দিকে খোলা মাঠের কাছে সে ঝুপড়ি মতো বানিয়ে থাকে। গ্রামের লোকেদের সেবা শুশ্রূষা করে।
আর আজ পর্যন্ত তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসেনি। তার কাছে গেলে সব হবে। এমন একটা কথা শুনে আর চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না, তাই আমিও তাদের সঙ্গ নিলাম। তারা সাকুল্যে 4 জন পুরুষ ও 1 জন মহিলা, আর সেই মহিলার কাঁধে একটা বাচ্চা ছেলে এড়িয়ে পড়ে রয়েছে। তার শরীর নীল হয়ে আসতে শুরু করেছে, দেখেই বোঝা যায় বেশ বিষধর সাপে কেটেছে তাকে। তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে সেই পথ পেরিয়ে সামনে গ্রামের ভিতরে গিয়ে ঢুকলাম। একটু এগিয়ে যেতেই দেখলাম একটা ছোট মতো মাঠ। মাঠের শেষে একটা ঝুপড়ি রয়েছে। ঝুপড়ির কাছে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। ওরা তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে ভেতরের দিকে গেল। কি একটা কথাবার্তা বলতে সামনের লোকেরা পথ করে দিল। ঘরের দরজার একদম সামনে ছেলেটাকে শুইয়ে রেখে একজন ডাকলো, সাধু বাবা তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি বাইরে আসুন, ছেলেটাকে সাপে কেটেছে। আমি দরজার দিকে তাকালাম, দরজাটা বন্ধ ছিল। এবার ভেতর থেকে কেউ বেড়ার দরজা টেনে খুলল, তারপর আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। তার মাথায় লম্বা কাঁচা পাকা চুল, সেই চুল কাঁধের দুপাশ দিয়ে ছড়িয়ে এসে বুক পর্যন্ত পৌঁছেছে। মুখে লম্বা দাড়ি অনেকটা ঝুলে এসেছে। মুখে একটা সৌম্যকান্তি হাসি। তার কপালে লাল রঙের রক্তচন্দনের তিলক, ডান হাতে একটা লাঠি। সে বাইরে বেরিয়ে এসে সামনে বাচ্চাটাকে ওভাবে শোয়ানো দেখে একটু বোধহয় চিন্তিত হয়ে পড়ল। তারপর তাড়াতাড়ি এগিয়ে এসে বাচ্চাটার নাকের কাছে হাত রেখে কি যেন একটা বোঝার চেষ্টা করল। পাশে একজনকে কি একটা নির্দেশ দিতে সে ঘরের ভেতরে ঢুকে একটা ছোট্ট বাটি নিয়ে এলো। সেই বাটির মধ্যে রয়েছে লাল রঙের কি একটা জিনিস। সেই জিনিসটা নিজের ডান হাতের বুড়ো আঙুলে খানিকটা তুলে নিয়ে বাচ্চাটার মাথার কাছে রেখে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলো সেই সাধু। আশেপাশের সকলে ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করছে। সেই মেয়ে মানুষটা কান্নায় ভেঙে পড়েছে। আমি অপেক্ষা করছি, সত্যি সত্যি কি চোখের সামনে আশ্চর্য কিছু দেখতে পাবো। দেখতে দেখতে এক সময় কিন্তু অপেক্ষার অবসান হলো। সত্যি সত্যি আমার চোখের সামনে সেই বাচ্চাটা ধড়াস করে উঠে বসলো। তারপর ফ্যাল ফ্যাল করে তাকালো কিছুক্ষণ। স্ত্রী লোকটি তো এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে কাঁদতে শুরু করলো। তারুণী তো প্রায় ছেলেটা ফিরে এসেছে, এর চেয়ে সুখের আর তার কাছে কি বা হতে পারে। সাধুকে আমি কিন্তু বেশি কিছু বলতে কিংবা করতে দেখলাম না। সে আবার নিজের মতো ঘরের ভেতরটায় ঢুকে এসে বাটিটা রেখে এলো। তারপর ঘরের বাইরে এসে আশেপাশের 2-1 জনের সঙ্গে কি যেন চাপা স্বরে কথাবার্তা বলল। ওদের মধ্যে 2-1 জন সেই সাধুর কাছে এগিয়ে গেল। আমিও ভাবছি সামনের দিকে এগিয়ে যাব, ঠিক তখনই আমার কানের কাছে একপাশে দাঁড়িয়ে থাকা কেউ একজন বলে উঠল, যত সব ভণ্ড। কথাটা শুনে একটু অবাক হলাম। পিছনের দিকে তাকিয়ে দেখি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এক মধ্যবয়স্ক যুবক। তার বয়স আমার চেয়ে সামান্য বেশি হবে। পরনে সাদা ধপধপে ধুতি, গায়ের উপর সাদা পাঞ্জাবি। বেশ অর্থবান মানুষ না হলে গ্রামের লোকেদের এমন পোশাকে আমি খুব একটা দেখি। তার গলায় সোনার একটা পাতলা চেন ঝুলছে, হাতে সোনার আংটি। এইভাবে কথাটা বলে আবার সে একবার আমার দিকে তাকাল। আমিও তার দিকে তাকালাম। বোধহয় আমায় তাকাতে দেখেই সে আরো একবার বলল, এসব ভণ্ডামি, ওই সাধু এই সমস্ত ভণ্ডামির আড়ালে অনেক কিছু করে থাকে। তার কথা একটু অবাক লাগলো। একটু আগেই আমার চোখের সামনে যা দেখতে পেয়েছি সেটা ভণ্ডামি কোনোভাবেই হতে পারে না। ছেলেটাকে আমি নিজেও দেখেছি,
সে যে মৃতপ্রায় তা বুঝতে পেরেছিলাম। কোনো সাপের ওঝাও সেই মুহূর্তে তার প্রাণ বাঁচাতে পারত না। ওই সাধু কপালে শুধুমাত্র ওই রক্তচন্দনের তিলকেই তার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। বললাম, তুমি এই সাধুকে ভণ্ড কেন বলছো? ভণ্ড নয়, এই সাধু, এই লোক সেবার আড়ালে কি করে থাকে সে কথা তুমি জানো না ঠাকুর মশাই। লোক সেবার আড়ালে কি করে থাকে? আমি তো চোখের সামনে দেখতেই পেলাম সে ছেলেটিকে প্রাণে বাঁচালো। আরে সেসব হচ্ছে সবাইয়ের কাছে ভালো হওয়ার জন্য, তাহলেই তো সবাই ওর কাছে যাবে, আর তখনই তো সে একটু একটু সবাইকে নিজের কাছে টানতে পারবে। তার কথা একটু অবাক হলাম। সে যে মিথ্যা বলছে চট করে মনে হলো না। তার কথায় যে একটা দৃঢ় ভাব ছিল, তার চোখের দৃষ্টিও বলে দিচ্ছে সে মিথ্যা বলছে না। আপাতত কোনো খারাপ লোক বলে তাকে কিন্তু আমার মনে হলো না। তার পোশাক আশাক, কথাবার্তার ধরনও ভালো। সে কথাগুলো বলছে বটে, তবে তার মধ্যেও একটা মার্জিত ভাব রয়েছে। কিন্তু তুমি এমনটা বলছো কেন? সে অনেক কথা ঠাকুর মশাই, আপনি কি বিশ্বাস করবেন? আপনি হয়তো তার মতোই এক সাধু, তবে আপনাকে এই গ্রামে নতুন দেখছি, তাই আপনাকে কথাটা বলতে ভরসা পেলাম। অন্য কাউকে বললে সে তো আর বিশ্বাস করবে না। কিছু একটা ব্যাপার যে এর ভেতরে রয়েছে তা কেমন যেন মনে হচ্ছিল। তোমরা জানো, অনেক কিছুই আমি আগে থেকে বুঝতে পারতাম। এমন অনেক আভাস আমি আগে আগে পেতাম। এই স্থানে পা রাখার পরই একটা আভাস পেয়েছিলাম। তবে যেখানে এমন মৃত্যুর হাত থেকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো সাধু বসবাস করে, এই স্থানের স্থান মাহাত্ম্য এবং সেখানে একটু এমন অনুভব হতেই পারে। কিন্তু লোকটার কথা শুনে সে ভাব যেন আরো বেশি বেড়ে গেল। ততক্ষণে লোকেরা আবার সাধুর সামনে গিয়ে বসেছে। সাধু ঘরের ভেতরে ঢুকে পড়েছে। যারা এসেছিল তারা জীবন্ত ছেলে নিয়ে বাড়িতে ফিরে গেছে। লোকটা এবার আমার একটু কাছে এসে বলল, তা ঠাকুর, তারপর তুমি উঠেছো কোথায়? কোন গ্রামে? না, এই গ্রাম তো আমার চেনা নয়। ওই ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। ওঠার মতো তেমন কোনো জায়গা নেই। যদি কোথাও আশ্রয় পাই তাহলে থাকবো, আর না হলে কোথাও না কোথাও একটা ঠিক জায়গা হয়ে যাবে। ঠাকুর, তুমি চাইলেই আমার সঙ্গে যেতে পারো। তোমার থাকার ব্যবস্থা আমি করে দেব। তাছাড়া গরিবের বাড়িতে সামান্য আহার করলে তোমার কোনো ক্ষতি হবে না আশা করি। তুমি তো এইমাত্র ওই সাধুকে ভণ্ড বললে, তাহলে আমায় তোমার বাড়ি নিয়ে যেতে চাইছো কেন? সবাই তো আর সমান হয় না ঠাকুর। তা তোমায় দেখে তেমন কিছু মনে হচ্ছে না। তোমায় দেখে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। মানুষের চোখে মানুষ চিনতে ভুল হয় না। এ কথা ও কথার পর সে আমায় বাড়িতে নিয়ে গেল। ততক্ষণে দুপুর হতে শুরু করেছে। গরিবের ঘর মোটেই নয়। তার বাড়িটা বেশ বড়। পাশাপাশি 3টে ঘর, পিছন দিকে আরো কয়েকটা ঘর রয়েছে। মাটির দেওয়াল শক্ত করা, টালির চাল। যে সময়ের কথা বলছি তখন টালির চাল আর মাটির দেওয়াল শক্ত করে গাঁথা থাকলে সে বাড়িতে অর্থ রয়েছে মনে করা হতো। তাছাড়া তার টালির চাল নতুন লাগানো হয়েছে। এক পাশে গোয়ালে গরু, অন্যদিকে বাড়ির ভেতরেই একটা ধানের ছোট্ট গোড়া রয়েছে। বাড়িতে কাজের লোকও 2-3 জন রয়েছে। আমরা গিয়ে পড়তে একজন গামছা কাঁধে আমার দিকে এগিয়ে এলো। জানতে পারলাম লোকটার নাম ভবানী রায়। এই গ্রামে অর্থবান যে কটা পরিবার আছে তার মধ্যে সে একজন। এই গ্রাম এবং আশেপাশের গ্রামে তার কিছু জমি রয়েছে, তাতেই তাদের এই প্রতিপত্তি। কাজের লোকটিকে সে আমার স্নানের জল এবং খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল খাওয়ার সময় একেবারে দেখা হবে। দুপুরে তার বাড়িতে স্নান করে খাওয়া দাওয়া সেরে তাই বিকেলের দিকে একটা ঘরের বিছানার উপর হেলান দিয়ে বসে দামি তামাকে টান দিচ্ছি। এমন সময় ভবানী বলল, ঠাকুর, তোমায় তখন যে কথাগুলো বললাম
সে কথাগুলোর কোনো কথাই তুমি বিশ্বাস করোনি, তা আমি জানি। বিশ্বাস করিনি সে কথা বলবো না। কোনো কিছু অবিশ্বাস করার জন্য তো কিছু প্রয়োজন হয়, তবে তো বিশ্বাস করতে পারবো, তাই না? ঠাকুর, ওই সাধু আমাদের গ্রামে এসেছে প্রায় মাস 2 হয়ে গেল। এখানে আসার পর থেকে সে গ্রামের লোকেদের ভালো করতে শুরু করেছিল। কারোর শরীর খারাপ, তার কাছে গিয়ে ওই রক্তচন্দনের তিলক নিলে ঠিক হয়ে যায়। আবার কারোর বড় বিপদ চলছে, কোনো কিছুতেই ভালো হচ্ছে না, তার কাছে গিয়ে রক্তচন্দনের তিলক নিয়েই তার কপাল ফিরে যায়। আপনি তো নিজের চোখের সামনেই দেখলেন, সে বাচ্চাটিকে সাপের কামড়ে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছিল। তুমি হয়তো ভাবছো এই সমস্ত সে কি করে করছে। দেখো, তন্ত্র মাধ্যমে মাঝে মাঝে এমন অনেক ক্ষমতা লাভ করা সম্ভব। তাছাড়া অনেকের এমন ক্ষমতা জন্ম প্রদত্ত হয়। কিন্তু এই রক্তচন্দন কপালে দিয়ে কারোর ভালো করার পরে তার কি হচ্ছে সে ব্যাপারে তো কেউ খোঁজ খবর নিচ্ছে না। আমি সেটাই বলতে চাইছি। এমন কথায় একটু অবাক হলাম। সে আবার বলল, দেখো ঠাকুর, এই যে ছেলেটি আজ কপালে রক্তচন্দনের তিলক দিয়ে ওই সাধু ভালো করলো, এই ছেলেটিকে আবার কাল সকালে তুমি ওই গ্রামের সাধুর কাছে দেখতে পাবে। বুঝতে পেরেছি, আসলে ওই সাধুর ভালো কাজের জন্য তার কোনো দল হচ্ছে আস্তে আস্তে, আর সেটাই তোমার চোখে ভালো বলে মনে হচ্ছে না। তুমি ভাবছো সে অন্য কোনো কাজে ওই লোকেদের কাজে লাগাবে, কি তাই তো? এইভাবে তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। আমি বুঝতে পেরেছি, একটু দাঁড়াও। এই কথা বলে ভবানী কোথায় যেন চলে গেল। আমি ঘরের মধ্যে বসে ভবানীর কথা ভেবে চলেছি। সে অর্থবান ভালো মানুষ বলে মনে হলো, অথবা ভালো মানুষদের মনেও মাঝে মাঝে এমন অনেক ব্যাপার থাকে যেগুলো অতি তুচ্ছ, অথচ সেগুলো তাদের কাছে অনেক বড় হয়। এ কি ঠাকুর মশাই, আরে আপনি তো গল্প বলবেন বলেছিলেন। এই রক্তচন্দনের তিলক এসব কথা শুনে আমি কি করব? তোমাদের যে বড়ই অধৈর্য পনা, সে কথা কি আর আমি এমনি এমনি বলি? আরে সমস্ত কথা না বললে তোমরা আসল ব্যাপারটা বুঝবে কি করে? যদি তোমাদের বলি এই গ্রামের সমস্ত লোকেদের ভালো করা, কাউকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনা এবং তাদের এত ভালোভাবে সাহায্য করা, সে তাই করুক। ওই সাধু আসলে ছিল অসৎ। এক কথায় কি তোমরা আসল ব্যাপারটা বুঝতে পারবে? বলো। হ্যাঁ, সেই সাধু ছিল অসৎ, কিন্তু সেই সাধু এমন ভাবে কারোর প্রাণ বাঁচালেও তারপরও সেই সাধু অসৎ কি করে হয়? আসলে সৎ আর অসৎ এর সংজ্ঞাটা সবার কাছে সমান নয়। তোমরা যে কাজ নিজেরা ঠিকভাবে করছো, সেই কাজ অন্য কারোর কাছে ভুল হতে পারে, আবার অন্য কারোর কোনো কাজ তোমাদের কাছে ভুল মনে হতে পারে। আমি আমার দিক থেকে সে কথা বললাম, তবে সাধুর দিক থেকে তেমন কিছুই ছিল না। আসলে কিশোরীকে বোঝানোর জন্যই কথাটা বললাম। এই সমস্ত কিছু না বললে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। হে, যাই হোক, তো যা বলছিলাম, একটু পরেই ভবানী তার একটি কাজের লোককে নিয়ে আমার ঘরে এলো। বৃদ্ধ লোকটির মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে। সে ঘরে এসে হাত জোড় করে আমায় নমস্কার করল, আর তারপর ভবানীর দিকে তাকিয়ে বলল, কি বলবো ছোট বাবু? আরে তোমার ছেলের সঙ্গে যা হয়েছিল সেই কথাই বলো না ঠাকুরকে। ঠাকুর সমস্ত কথা শুনুক। ঠাকুর নিজের চোখে দেখেছে একটা সাপে কাটা ছেলেকে বাঁচাতে। ঠাকুর তো আর সবকিছু জানে না। সাধু বাবা, আমার একমাত্র ছেলে, ছেলেটার বড় অসুখ হলো, টানা জ্বর 3 দিন ধরে। তারপর ওষুধ খেলে কমে, আবার বাড়ে। সেই জ্বর আর কিছু কমে না। তাই একদিন
ভালো মনে করে সে সাধু বাবার কাছে নিয়ে গেল। সাধু বাবা কপালে রক্তচন্দনের তিলক দিয়ে কি যেন মন্ত্র পড়ে দেওয়ায় সেদিন সন্ধ্যের মধ্যেই জ্বর নেমে গেল। ছেলে আমার বেশ ভালো হয়ে গেল, কিন্তু তারপর থেকেই ছেলের আর কোনো কিছুতে মন বসে না। সব সময় সে ওই সাধুর কাছে গিয়ে পড়ে থাকে। সাধু বাবার কাছে তো আপনি গিয়েছিলেন, তার বাইরে মাঠের কাছে লোকজন দেখেছেন? একটা ব্যাপার খেয়াল করে দেখেছেন ঠাকুর, ওখানে থাকা লোকজনের মধ্যে কিন্তু কেউই কিছুই করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, না হলে বসে থাকে। ঘরের দরজা বন্ধ থাকলেও তারা ওইখানেই অকারণে থাকে। ভবানীর এই কথাটায় হঠাৎ করে যেন ব্যাপারটা মনে পড়ে গেল। ওই ছেলেটি ঠিক হয়ে যাওয়ার পর সাধু ঘরের ভেতরে ঢুকে গিয়েছিল, দরজাও বন্ধ করে দিয়েছিল মনে হয়, কিন্তু বাকি লোকগুলো সেইখানেই ছিল। কিন্তু কেন? এই এমন একটা ব্যাপার কেন হয় বলো তো? জানতে চান? ওই সাধু গ্রামের লোকেদের বশ করে। সন্ধ্যা পর্যন্ত তারা ওখানেই থাকে, নিজের বাড়ি ঘর কাজকর্ম সবকিছু যেন ভুলে যায়, খিদে তেষ্টা সব ভুলে যায়। একবার যার কপালে ওই রক্তচন্দনের তিলক পড়েছে, সে যেন ওই সাধুর কেনা গোলাম হয়ে গেছে। রাতের বেলাও মাঝে মাঝে অনেককে ওই বাড়িতে যেতে দেখা গেছে। এতক্ষণ পরে ভবানীদের সন্দেহের আসল কারণ যেন আমার মনের মধ্যে উদয় হলো। তাহলে কি সত্যি সাধু কোনো এমন কাজ করে যেটা ভালো নয়, তাই সে ওই রক্তচন্দন দেয়? কিন্তু রক্তচন্দন দিয়ে কাউকে বশ করা যায় কি? মনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উদয় হলো, কিন্তু সেসব কথা ভবানীকে বললাম না। হরিহর চলে গিয়েছিল। চুপচাপ অনেকক্ষণ ভবানী আর আমি বসে তামাক খেলাম। আমার গড়গড়ায় সে তামাক খেল। তারপর সন্ধ্যার দিকে আমায় নিয়ে গ্রামের চারপাশটা ঘুরিয়ে নিয়ে এলো। ভবানীর কথার পরে কিন্তু ওই সাধুর ব্যাপারটা আমার মাথার মধ্যে ঘুরছিল, বারবার মনে পড়ছিল তার কথা। সাধু কম কথা বলে, তার হাতে একটা লাঠি আর ওই রক্তচন্দনের বাটি ছাড়া কিছুই দেখা যায় না। যে ছেলেটিকে সে সারিয়ে তুলেছিল, সেই ছেলেটি যদি আবার কাল এখানে আসে, তাহলে তো সমস্ত কিছুই বোঝা যাবে। পিছনের দিকের একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করলো ভবানী। সে ঘরের বিছানায় শুয়ে গোটা রাত এই সমস্ত ব্যাপার নিয়ে ভেবেছিলাম, কিন্তু কিছুতেই কিছু উদ্ধার করতে পারলাম না। বারবার সেই ছেলেটির নীল হয়ে যাওয়া শরীরটা চোখের সামনে ভেসে আসলো। পরদিন সকালে গিয়েছিলাম সেখানে যেখানে সেই সাধু ছিল। মনের মধ্যে অবিশ্বাস ছিল তো, সেই নিয়েই গিয়েছিলাম। ভবানী এই সমস্ত কথা বললেও, হরিহর আমার কাছে এসে অমন কথা বললেও, কোথায় যেন মনে হয়েছিল সেই ছেলেটিকে আমি দেখতে পাবো না। কিন্তু পরদিন সকালে ভবানীর সঙ্গে সেই মাঠের কাছে গিয়ে একটা গাছতলায় দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। যেন মনে হলো আগের দিন যাদের ওই ছোট মাঠের সামনে ঘরের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তারা সবাই ওখানে দাঁড়িয়ে আছে। তাদের চোখের তলায় খালি, গোটা শরীর যেন কেমন রুক্ষ হয়ে এসেছে। তারা কিছুই করছে না, কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। কেউ বা বসে আছে, আবার নিজেদের মধ্যে কথা বলা বলিও করছে। আর এক পাশে সেই ছেলেটিকেও দেখতে পেলাম। মাঠের মধ্যে ঘাসের এক পাশে ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে সেই ঘরের দিকে। ভবানী আমার কানে কানে বলল, কি বলেছিলাম ঠাকুর? আমার মুখের কথা সরল না। অবাক হয়ে তাকিয়ে দেখলাম ছেলেটার দিকে। ছেলেটার মধ্যে যেন কোনো চাঞ্চল্য, কোনো জীবনী শক্তি নেই।
সে একভাবে তাকিয়ে রয়েছে দরজার দিকে, মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক কোন কারণে তার জানা নেই, অথচ তাকাচ্ছে। তবে প্রচন্ড শরীর অসুস্থ থাকলে আমরা যেমন ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকাই, ঠিক সেইভাবেই সে তাকাচ্ছিল। সেদিন আর সেখানে দাঁড়ালাম না, ভবানীর বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে গোটা ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে অনেক কিছুই মনে পড়ল। আর তারপরে হঠাৎ করে এক সময় মনে পড়ল একটা কথা। এক সাধুর কাছে একটা তন্ত্রের কথা শুনেছিলাম। সে তন্ত্রের কথা আসলে মনে নেই, তবে সেই তন্ত্রের সঙ্গে কোনো দেবদেবী কিংবা সিদ্ধিলাভের কোনো ক্ষমতা নেই। সেই তন্ত্র দ্বারা কোনো এক অশুভ শক্তিকে আহ্বান করা যায়, এক নারী শক্তি। তোমাদের ডাকিনী যোগিনী এদের কথা বলেছিলাম না? হ্যাঁ, ঠিক তেমনই এক পর্যায়ের এই অশুভ শক্তি। তাকে আহ্বান করলে তার কাছ থেকে অনেক ক্ষমতা লাভ করা যায়, কিন্তু তার বিনিময়ে তাকে কি যেন একটা দিতে হয়। অনেক কিছুই মাথার মধ্যে ঘুরে ফিরে আসছিল। সেদিন বিকেলের দিকে ভবানী বলল, ঠাকুর, গ্রামের লোকেদের এসব কথা বলে কোনো লাভ নেই। ওই সাধু যে এখানে বড় সড়ো কিছু একটা করছে তা বুঝতে পারছি। গ্রামের লোকেদের সাহায্য চাইতে গেলে তারা উল্টে আমাদের খারাপ ভাববে। আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু গ্রামের লোকেরা আমায় সন্দেহের চোখে দেখেছে। নেহাত আমার অর্থ প্রতিপত্তি আর লোকবল সামান্য রয়েছে, তাই সরাসরি কিছু করতে পারেনি। ওই সাধুর কথায় ওরা সব কিছু করতে পারে। চমকে উঠলাম ভবানীর কথা শুনে। ব্যাপারটা এত দূর পর্যন্ত গড়িয়ে গেছে। বললাম, ভবানী, আসল সমস্যাটা কোথায় সেটা প্রথমে জানতে হবে। আজ রাতে যদি আমরা ওই সাধুর ঘরের আশেপাশে গিয়ে একবার ব্যাপারটা দেখি, তাহলে কি খুব অসুবিধা হবে? রাতের বেলাও কি ওরা ওখানে থাকে? এটাই তো অদ্ভুত ব্যাপার। রাতের বেলা ওরা ওখানে থাকে না। অন্ধকার নামতে নামতে ওরা যে যার বাড়ি ফিরে যায়। আর আশ্চর্যের ব্যাপার, তখন ওরা আগের মতোই স্বাভাবিক মানুষ। তোমাকে আমার পাশের বাড়ির নিতাইয়ের সঙ্গে দিনের বেলা আর সন্ধ্যার পরে সাক্ষাৎ করাবো, তাহলেই তুমি বুঝতে পারবে। অবাকের পর অবাক হতে হচ্ছিল। এমন আশ্চর্য কথা আমি এর আগে কখনোই শুনিনি। সেদিন সন্ধ্যার পর অন্ধকার নামতেই আমি আর ভবানী বেরিয়ে পড়লাম। একেতেই আকাশে মেঘ, তার উপরে সেদিন ছিল অমাবস্যা। সঙ্গে আলো নেই, পথ চেনাই যাচ্ছে না। গ্রামের পথ ধরে বেশ খানিকটা সোজা হেঁটে তারপর ডান দিকে দেখলেই সেই মাঠ। মাঠের পরে আর কোনো বাড়িঘর নেই। মাঠের কাজ পর্যন্ত আসতেই ভবানী বলল, ঠাকুর, এই তুমিও তো সাধনা করেছ, তোমার কোনো ক্ষমতা নেই? ক্ষমতা আমার কিছুই নেই ভবানী, শুধুমাত্র মধুসুন্দরী দেবীর আশীর্বাদটা রয়েছে মাথার উপরে। তিনি আমায় মাঝে মাঝে রক্ষা করেন। তবে আরো সাধু ও অনেকের আশীর্বাদ রয়েছে, তাদের কথা আমি ঠিকভাবে বলতে পারবো না। কেন বলো তো, তুমি কি ভয় পাচ্ছ? ভয় যদি পাই সেটা তো খারাপ নয় ঠাকুর। এমন যার ক্ষমতা, তার উপরে আমরা রাতের বেলা নজর রাখতে চলেছি। গ্রামের পথ শেষ করে আমরা মাঠে এসে নামলাম। চারপাশে গোট গোটে অন্ধকার। তার মধ্যে দিয়ে কিভাবে আমরা যে ওই পথ ঠিক করে ওই মাঠ পেরিয়ে শেষের দিকের ওই ঘরের কাছে এসে পড়েছিলাম তা আমরাও জানি না। বাঁশের বেড়া আর মোটা গাছের ডাল পাতা দিয়ে ওই ঘর তৈরি করা হয়েছে। তখন ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ঘরের একদম বেড়ার কাছে এসে আমরা দাঁড়ালাম। আগেই দেখেছিলাম সামনের দিকের দরজার পাশে একটা জানালা, আবার পিছনের দিকে একটা জানালা। পিছনের দিকে জানালার কাছে গিয়ে প্রথমে ভবানী, তারপরে আমি পাশাপাশি দুজনে জানালার দুপাশে দাঁড়ালাম। নিজেদের মধ্যে কোনো কথা নেই, একে অপরের নিঃশ্বাসের শব্দটুকু যেন শুনতে পাচ্ছি।
কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ করে দূরে কোথায় যেন শিয়াল ডেকে উঠল, আর সেই শিয়ালটার ডাকটা এতটা দূরেও শোনা গেল, তা শুধুমাত্র এই নিস্তব্ধতার জন্য। গ্রামের দিকে এমনিতেই লোকজন আগে আগে ঘুমোতে চলে যায়। তার মধ্যে এই অমাবস্যার গভীর রাত। একটু পরেই ঘরের ভেতর থেকে কিছু মন্ত্র উচ্চারণের শব্দ শুনতে পাওয়া গেল, যেন কেউ একটানা নিচু স্বরে কোনো একটা মন্ত্র উচ্চারণ করে চলেছে। আর তার সঙ্গে ঘরের ভেতর থেকে একটা ধুনো আর ধোঁয়া মিশ্রিত গন্ধ জানালার কাছ থেকে ভেসে আসতে লাগলো। ভবানী যতটা সম্ভব চাপা স্বরে বলল, সাধু মন্ত্র পড়ছে, কিছু একটা করছে। আমিও সেটা বুঝতে পারছিলাম, তাই ভবানীকে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকতে বললাম। সে দেখতে পেল কিনা জানি না, তবে চুপ করল। আরো অনেকক্ষণ মন্ত্র পড়া চলল, আর তারপরেই হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার হলো। আমরা যে জানালার কাছে দাঁড়িয়েছিলাম তার ঠিক পিছনের দিকে একটা বড় গাছ রয়েছে। সেই গাছটা থেকে মাত্র কয়েক হাত দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি। মুহূর্তের জন্য মনে হলো ওই গাছের কাছে কে যেন একটা দাঁড়িয়ে গাছের পেছনে অন্ধকারের সঙ্গে শরীর মিশিয়ে আমাদের লক্ষ্য করে চলেছে। ব্যাপারটা ভবানীকে বলবো ভাবলাম, কিন্তু বলা আর হলো না। তার আগেই ঘরের ভেতর সেই সাধুর গলা শুনতে পেলাম। তুই এসেছিস? তুই এসেছিস মা? আমি এসেছি আমি, কিন্তু আমার আরো জীবন প্রয়োজন, আরো জ্যান্ত মানুষ প্রয়োজন। তাদের আমি একটু একটু করে জীবন শক্তি শুষে নেব। দেব মা, অনেক দেব, অনেক অনেক দেব। এইখানে আর বেশি দিন আমি নেই, আর কদিন পরই আমাকে এখান থেকে চলে যেতে হবে। তারপরেই তোরা এক এক করে মরতে শুরু করবে। একটা মেয়েলি গলার হাসির শব্দে ভরে উঠল ঘরের ভেতরটা। অথচ আমি আর ভবানী দুজনেই জানি এই সাধুর ঘরে এই সময় কোনো মেয়ের থাকার কথাই নয়। ভবানী অবাক হয়ে বলল, ঠাকুর, সাধুর ঘরে তো কোনো মেয়ের থাকার কথা না, তাহলে কে কথা বলছে? আমি ভবানীকে বারণ করতেই যাব, তার আগে ভবানী কথাটা বলে ফেলেছিল। আর সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে সেই মেয়েলি গলায় একটা গর্জন শোনা গেল, যেন কেউ বলে উঠল, ওরে মূর্খ, এই ঘরের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আমাদের সমস্ত কথা শুনছে। কি? এসব কি বলছো তুমি মা? এই ঘরের বাইরে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছে? কার এত সাহস? আমি ভবানীকে বলতে যাব যে, ভবানী, এই মুহূর্তে আমাদের এখান থেকে চলে যাওয়া প্রয়োজন। কিন্তু তার আগেই ভবানী পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ঠাকুর, ঠাকুর, ওটা কি? ভবানীর চিৎকার শুনে পিছনের দিকে তাকিয়ে দেখলাম একটু আগে যে গাছটার কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে বলে আমার মনে হয়েছিল, সেইখানে সত্যি একটা কালো মূর্তি চারপাশে ঘুরছে। যদিও অন্ধকার ভালোভাবে দেখা সম্ভব নয়, তবুও স্পষ্টভাবে যেন দেখতে পাচ্ছিলাম। আর ঠিক তখনই আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত কাঁপিয়ে দিয়ে একবার বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোতে দেখতে পেলাম একটা অতি ভয়ঙ্কর বিভৎস মূর্তি এক পা করে হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসছে। কুচকুচে কালো লিগলিগে মূর্তি, তার দুটো হাত বেশ লম্বা, তার মাথাটা অদ্ভুতভাবে বড়, তার চোখ দুটো লাল টকটকে। চোখ ছাড়া আর কিছুই ভালোভাবে দেখা যায় না। সে হাসতে হাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই ভেতর থেকে সেই মেয়েটির গলার আবার হাসির শব্দ সঙ্গে গর্জন ভেসে এলো। তোরা কি ভেবেছিস রাতের বেলা এখানে এসে এখান থেকে বেঁচে ফিরে যাবি? মা, মা, তুমি ওদের কাউকে ছাড়বে না, কাউকে না। এই সমস্ত কথা বাইরে গেলে সমস্যার। আর
তাহলে আমাদের কাজও সম্পন্ন হবে না। এখনো কয়েকজন বাকি আছে, তারপর আমি গ্রাম ছাড়বো। এলোমেলো ভাবে হাওয়া বইতে শুরু করেছে। প্রবল ঠান্ডা হাওয়ার ধাক্কা আর তার সঙ্গে সামনে পিছনে এমন বিভৎস ব্যাপার, আমার মাথার ভেতরে কেমন যেন সব গোলমাল হয়ে গেল। ভবানী আমার একটা হাত ধরে চিৎকার করে উঠল, ঠাকুর, এক্ষুনি চলো এখান থেকে। কিন্তু কোথায় যাবে? তার আগেই কালো কালো কতগুলো ছায়ামূর্তি এসে দাঁড়ালো আমাদের পথ রোধ করে। দুটো বিভৎস কালো ছায়া হাঁটতে হাঁটতে আরো খানিক এগিয়ে আসছে আমাদের দিকে। বাড়ির পেছনের দিক থেকে একবার সেই সাধক বেরিয়ে এলো, তার হাতে লাঠি। সে আমাদের দেখতে পেয়ে হুঙ্কার দিয়ে উঠল, ভবানী, তুই এসেছিস? আমি জানতাম তুই কোনো না কোনো দিন আসবি। তাই তোর জন্য আমি ওদের এখানেই রেখে দিয়েছিলাম। ভবানী আর কিছুই বলতে পারল না, কিন্তু আমি সাধুর দিকে তাকিয়ে বললাম, তুমি যে কাজ করছো তা ঠিক নয়। তন্ত্রশক্তি, তন্ত্র ক্ষমতা কখনোই মানুষকে এভাবে ক্ষতি করার অনুমতি দেয় না। সাধু হা 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 করে হেসে উঠল, আর তারপরে দেখতে পেলাম তার মাথার কাছে একটা বড় কালো ছায়া, যেন ধোঁয়ার মতো আস্তে আস্তে জড়ো হচ্ছে। তুমি কি আমায় শেখাবে? আমি যে সাধনা করে চলেছি সেই সাধনাতেই ওদের জীবন আমায় নিতে হবে। একটু একটু করে ওদের জীবন নিয়ে আমার সাধনা সিদ্ধি লাভ করতে হবে। আর তাহলেই আবার আমি আমার আরাধ্য দেবীকে পুরোপুরি জাগ্রত করতে পারবো। এক একটা করে মানুষ মরবে আর আমি একটু একটু করে শক্তি পাবো। তারপর যেদিন 1001টা জীবন আমার কাছে আসবে, সেদিন আমি আসবই এই পৃথিবীর বুকে। তারপর আবার সেই হাসিটা শোনা গেল। হাসির শব্দটা যেন প্রবল ভাবে বেড়ে উঠেছে। আমরা চোখে মুখে অন্ধকার দেখলাম, ধুলো ছিটিয়ে আসতে লাগলো চোখে মুখে। আমি মনে মনে কাল ভৈরবকে স্মরণ করে চলেছিলাম। সেই স্থানে আমার তন্ত্র ক্ষমতা কিংবা দেহবন্ধন কোনো কিছুই কাজে লাগবে না। আসার সময় ভুল করে দেহবন্ধনটুকু করা হয়ে ওঠেনি, তাই একমাত্র ভরসা কাল ভৈরব। তবে কাল ভৈরব কি আমার এই বিপদের মধ্যে থেকে আমায় বাঁচানোর জন্য এখানে আসবেন? ভবানী ততক্ষণে বিপদে পড়েছিল। সেই কালো কালো ছায়াগুলো আরো সামনে এগিয়ে এসেছে। অদ্ভুত হাসির শব্দে চারপাশটা ভরে উঠেছে। আমাদের মাথার উপর আকাশটা যেন কালো ধোঁয়ায় ছেয়ে যেতে শুরু করলো। সাধুর গলা আবার শুনতে পেলাম, আজ রাতে 2টো শিকার, 2টো জীবন তোমার পায়ে আমি দেব মা। আর ঠিক তখনই আমি উপরের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই বিভৎস দৃশ্যটা। আমাদের মাথার উপরে কালো ধোঁয়া জমাট বাঁধতে শুরু করেছিল ধীরে ধীরে। ঝড়ের সাথে হঠাৎ করে বিদ্যুৎ চমকানোয় সেই বিদ্যুতের আলোতে দেখতে পেলাম আমাদের মাথার উপরে কালো ধোঁয়ার মধ্যে একটা বিভৎস মুখ। তার 2টো চোখ সাদা, তার মুখটা ভয়ঙ্কর। তার মুখের চারপাশে এলোমেলো দাঁত বেরিয়েছে। তার মুখের দুপাশ দিয়ে লম্বা 2টো দাঁত বাইরে বেরিয়েও এসেছে। মুখের রং কুচকুচে কালো, শুধু মুখটাই ভেসে রয়েছে। ভবানী এত কিছু সহ্য করতে পারছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলল। আমি মনে মনে কাল ভৈরবকে স্মরণ করে প্রবল ভাবে তাকে ডাকতে লাগলাম। মনে মনে বললাম, হে কাল ভৈরব, আজ যদি এইখানে আমার কোনো ক্ষতি হয় তাহলে এই গ্রাম যে কত বড় বিপদে পড়বে তা এই গ্রামের লোকেরাও জানে না। একটা একটা করে গ্রামের লোক বিপদে পড়তে শুরু করলে ওই অজানা অপশক্তি একসময় নিজের ক্ষমতা পেয়ে অনেক মানুষের সর্বনাশ করবে। সাধুর হাসির শব্দ, সেই বিভৎস মেয়েলি গলায় বারংবার হুঙ্কার, ঝড়ের শব্দ সবকিছু মিলিয়ে চারপাশটা যেন বারবার ভরে উঠতে লাগলো। আমি প্রাণ ভয়ে বারবার ডেকে চললাম কাল ভৈরবকে। তারপর একসময় হঠাৎ করে বৃষ্টি নামলো।
বৃষ্টির জল আমার গায়ে এসে পড়ার সাথে সাথে একটা বীভৎস চিৎকার শুনতে পেলাম। মেলি গলায় একটা বীভৎস চিৎকার, আর তার সঙ্গে সঙ্গে মাথার উপর সেই কালো ধোঁয়া যেন পরিষ্কার হয়ে গেল। কোথায় গেল সেই ছায়ামূর্তিগুলো? কোথায় গেল? কেউই কিছুই বুঝতে পারলাম না। ঝমঝম করে বৃষ্টি চলে এলো। আমার থেকে মাত্র কয়েক হাত দূরে মাটির উপর পড়ে রয়েছে ভবানী। একটু দূরে সাধু সেই ঘরের দেওয়ালের কাছে দাঁড়িয়ে রয়েছে। আবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে দেখতে পেলাম সাধু তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমায় আমি ভালো ভেবেছিলাম, সৎ ভেবেছিলাম। গ্রামের লোকেদের তুমি ভালো করছো, কিন্তু তুমি এমন বিভৎস কাজ করতে পারো তা আমি জানতাম না। সাধুকে আর কিছু বললাম না। সাধু ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। আমি ভবানীকে তুলে নিয়ে কোনো রকমে সেখান থেকে চলে এলাম। মাঝপথে এসে ভবানীর জ্ঞান ফিরল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি হলো ঠাকুর? ওসব কি ছিল? আর সাধুর পেছনে যে একটা ধোয়ার মতো একটা বড় একটা মূর্তি দেখেছিলাম, সেটা? ওসব কথা এখন থাক ভবানী, এখন বাড়ি চলো, তোমার বিশ্রাম প্রয়োজন। ভেবেছিলাম সেদিন সাধুর সমস্ত কাজ ওভাবে ফাঁস হয়ে যাওয়ায় সাধু হয়তো পরদিন সকালে সেই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আর সেই সাধুকে সেই কারণেই আমি সে রাতে কিছু বলি। তাছাড়া ভবানী আমার সঙ্গে ছিল। আমার প্রাণের চিন্তা আমি না করলেও ভবানীর জন্য আমার বড় চিন্তা হয়েছিল। কিন্তু পরদিন সকালে যখন সাধুর সঙ্গে আবার দেখা হলো, তখন কিন্তু বেশ রাগ হলো আমার। সকলের সামনে এসে মাঠের কাছে দাঁড়িয়ে সাধুকে বললাম, এখনো তুমি এখানে আছো? এই গ্রামের লোকেরা জানে না ওদের কত বড় ক্ষতি তুমি করছো। যদি ওরা একবার জানতে পারে তাহলে কিন্তু। সামনের দিকে থাকা লোকেদের মধ্যে একজন উঠে এগিয়ে এলো আমার সামনে। বলল, আপনার তো সাহস কম নয়। আমরা থাকতে আমাদের গ্রামে যে এত কিছু করছে, আমাদের কাছে যে ভগবান, তাকে আপনি ভয় দেখাচ্ছেন। ভবানী আমার সঙ্গে এসেছিল। ভবানী সামনে এসে রুখে দাঁড়িয়ে বলল, তোরা সবাই মূর্খ গাধার দল। তোরা জানিস না ওই সাধু তোদের একটু একটু করে মারছে। যখন সবাই আস্তে আস্তে মরবি, তখন বুঝতে পারবি। তোরা এখনো হাঁ করে বসে আছিস? ওরা আমাদের খারাপ কথা বলেছে, আমাদের ভগবানের মতো সাধু বাবাকে অপমান করেছে। তোরা চুপ করে বসে আছিস? এই লাঠি নিয়ে আয় তো কেউ। আমি বুঝতে পারলাম ব্যাপারটা সুবিধের হবে না। এই গ্রামের লোকেদের তো কোনো দোষ নেই, তারা তো কিছু করেইনি। শুধু শুধু তাদের সাথে বিবাদ করে লাভ নেই। সাধুর দিকে তাকিয়ে দেখলাম সে তার ঘরের দরজার কাছে বসে মিটি মিটি হাসছে। তার হাতে সেই বাঁকানো লাঠিটা তখনও ধরা রয়েছে। তার হাসিটা দেখে ঠিক মনে হলো যেন একটা হিংস্র ধূর্ত শেয়াল দুপাটি দাঁত বাইর করে হাসছে। মনের ভেতরটা ঘৃণায় রিরি করে উঠল আমার। ভবানীকে বুঝিয়ে সুঝিয়ে তখন এর মতো বাড়ি নিয়ে এলাম। মারমুখী লোকেরা শান্ত হয়ে নিজেদের জায়গায় আবার বসে পড়ল। যাদের স্বাধীনভাবে বশ করে রেখেছে তাদেরকে টুপকে আপনার ওই সাধুকে সেখান থেকে তাড়ালেন কি করে? তাদেরকে ওভাবে ওখান থেকে তাড়ানো সম্ভব হতো না। সেই সাধুর সঙ্গেও আমরা কিছু করে উঠতে পারতাম না, যদি না ভবানী আমায় একটা আশ্চর্য উপায় বলে দিত। সেদিন বাড়িতে ফিরে গিয়ে ভবানী প্রথমে বেশ রাগারাগি করল, তারপরে ঠান্ডা মাথায় তাকে সমস্ত কিছু বলতেই সে আমায় বলল, ঠাকুর, আমরা একটা কাজই করতে পারি। রাতের বেলা এসব কোনো কিছুই হয় না। আপনি তো নিতাইকে দেখেইছেন। এখানে বলে রাখা ভালো, এর মধ্যে আমি একদিন নিতাইকে দেখতে গিয়েছিলাম। নিতাইয়ের সঙ্গে সকালবেলায় আমার দেখা হয়নি, সে ওই মাঠের কাছেই থাকে। সন্ধ্যাবেলায় তার বাড়িতে ভবানী আমায় নিয়ে গেল। এমনি তাকে দেখে বুঝতে পারলাম তার শরীর বেশ খারাপ হয়েছে, আর তার কপালের কাছে
যেন খানিকটা জায়গা কেমন, আর সেখানে একটা রক্তচন্দনের তিলক মতো রয়েছে। বললাম, আজ সকালে কি তুমি কোনোভাবে ওই রক্তচন্দনের তিলক কপালে দিয়েছিলে? না সাধু বাবা, সে কথা তো মনে পড়ে না। সকালে ওই সাধুর কাছে গিয়েছিলি, সেখান থেকে আসার সময় কি দিয়েছিস? নিতাই কিছুই মনে করতে পারে না। তাকে আরো কয়েকবার এ কথা ও কথা প্রশ্ন করে বোঝা গেল তার সকালের কথা আর কিছুই মনে থাকে না। ভালোভাবে সে কিছুই বলতেও পারে না। কখন সাধুর কাছে যায়, কখন সেখান থেকে আসে, এবং সেখানে যে আসলে কি হয় তার কোনো কিছুই আর তার মনে নেই। ভবানীর কথা শুনে আমি বললাম, রাতের বেলা গ্রামের লোকের উপর ওই সাধুর কোনো প্রভাব থাকে না। এর পেছনে কোনো একটা কারণ তো আছে। আমার সেই সময় সেই সাধুকে এই গ্রাম থেকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই সময় যদি সাধুর সঙ্গে থাকা, ওই যে সেদিন যে আমাদের গ্রামের লোকেরা মিলে তাড়া করতে চাইলো। মনে মনে ভেবে নিয়ে স্থির করলাম সন্ধ্যের একটু পরেই আমরা বেরিয়ে পড়ব। বেশি দেরি করব না। সেই সাধু নিজের পুজো করুক আর যাই করুক, সে সমস্ত করতে তার নিজের থেকেই সময় লাগবে। সেই মতো সেদিন সন্ধ্যের একটু পরেই সাধুর আস্তানার কাছে গিয়ে পৌঁছালাম। ভবানী বাইরে থেকে ডাকাডাকি করতেই সাধু ঘরের দরজা খুলে আমাদের দেখে, কিন্তু তার মুখটা কেমন যেন রক্তশূন্য হয়ে গেল। কঠিন গলায় সে বলে উঠল, আবার আবার তোরা এখানে এসেছিস? এক্ষুনি গ্রামের ডাকবো, দেখবি? গ্রামের লোকেদের তুমি ডাকতেই পারো, কিন্তু গ্রামের লোকেরা যে এখন আর তোমার বসে নেই। দিনের বেলায় ওদের কপালে রক্তচন্দনের তিলক থাকে, তা কি করে আসে সে কথা আমি জানি না, আর তার প্রভাবেই এমনটা হয়। কিন্তু বাড়ি ফিরে গিয়ে সেই রক্তচন্দনের টিপ তাদের কপালে থাকলেও কোনোভাবে তারা তোমার প্রভাব থেকে মুক্ত হয়। সত্যি করে বলো তো, তুমি এখানে কি করছো? কেন তুমি গ্রামের মানুষদের জীবন নিয়ে এভাবে অন্যায় কাজ করছো? আমায় এত রাত্রে আটকাতে পারবে না। কথাটা বলে সে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর শুনলাম গম্ভীর মন্ত্র উচ্চারণ। আমি আজ দেহ বন্ধন করেই এসেছিলাম। তার সঙ্গে সঙ্গে ভবানীর দেহবন্ধনও করা ছিল। কিন্তু সাধুর মন্ত্র উচ্চারণের একটু পরেই ঘরের ভিতর থেকে আবার সেই মেয়েটির গলায় হাসির শব্দ শোনা গেল। মাঠের চারপাশে আবার যেন সেই কালো ধোঁয়া দেখতে পেলাম। একটু পরে সেই কালো ধোঁয়ার মধ্যে থেকে কারা যেন বেরিয়ে আসতে লাগলো। একটু একটু করে তাকিয়ে দেখলাম আমাদের চারপাশে গোল হয়ে জড়ো হয়েছে কতগুলো আস্ত নরকঙ্কাল, আর সেই নরকঙ্কালগুলো অদ্ভুতভাবে এগিয়ে আসছে আমাদের ধরার জন্য। ভবানী সঙ্গে করে একটা মশাল নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে দেশলাইটা জ্বালিয়ে মশালের দিল আগুন ধরিয়ে। তারপর সেই মশালটা সাহস করে কঙ্কালের দিকে এগিয়ে দিতে কঙ্কালগুলো পিছিয়ে যেতে লাগলো। সমস্ত রকম ব্যবস্থা করেই এসেছিলাম, তাই ভবানী কঙ্কালগুলোকে আগুন দেখিয়ে পেছনে পাঠাচ্ছে। সেই সুযোগে আমি সামনে এগিয়ে গেলাম। ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলাম ব্যাপারটা। ঘরের ভেতরে একপাশে একটা পাথরের মূর্তি। পাথরের না মাটির তা অবশ্য সহজে বোঝা গেল না, তবে দেখে পাথরের বলেই মনে হলো। এই মূর্তি সাধু কোথা থেকে জোগাড় করেছে জানি না। সাধু ততক্ষণে সেই মূর্তির সামনে এসে বসেছে। নিজের ডান হাতের আঙুল কেটে রক্ত মূর্তির পায়ে দিয়ে কি যেন বিড়বিড় করে বলে চলেছে। আমি সাধুর দিকে দু পায়ে গিয়েছি, ঠিক তখনই সাধুর পাশের ধোঁয়ার কুণ্ডলিতে একটা ভয়ঙ্কর নারী মূর্তি এসে উদয় হলো। তার মাথার চুল অদ্ভুতভাবে পেছনের দিকে উঠছে। তার বীভৎস দুটো চোখ একভাবে তাকিয়ে আমায় দেখছে। তার মুখের ওই অদ্ভুত হাসি এবং গায়ের কালো কুচকুচে গড়ন, মুখে অদ্ভুত হাসি। সে দেবী কোনোদিনও হতে পারে না, সে কোনো উপদেবী। সে অদ্ভুত গলায় বলল, আমার কাজে বাধা দিয়ে মৃত্যুকে ডেকে আনবি না।
চলে যা, এখান থেকে চলে যা বলছি। গ্রামের লোকেদের যে ক্ষতি এই সাধু আর তোমরা শুরু করেছো তা আমি কখনোই পূরণ করতে দেব না। তাতে যদি আমার কোনো ক্ষতি হয় তাই সই। কথাটা বলে আমি সামনের দিকে এগিয়ে গেলাম, আর তারপরেই যেন একটা কালো অন্ধকার ধোঁয়া ছুটে এলো আমার দিকে। সেই ধোঁয়াটা ঝাপটা দিল আমার গায়ে। আমি এক পা পিছিয়ে গেলাম, মনে মনে কাল ভৈরবের নাম করে চলেছি। সেই সাধু তখনও মূর্তির পায়ের কাছে নিজের রক্তাক্ত আঙুল ছুঁয়ে রেখে মন্ত্র পড়ে চলেছে। সেই কালো ধোঁয়া আমার গায়ে একটা ধাক্কা দিয়ে আবার প্রবলভাবে সামনে গিয়ে দাঁড়াল, যেন আমার ধাক্কা দিয়ে সে অন্য কিছু একটা আন্দাজ করেছিল। কিন্তু আমায় টলাতে না পেরে সে একটু অবাক হলো। ঘরের মধ্যে আগুন বলতে একটা ধনুচি জ্বলছে, সেই ধনুচিতে রয়েছে লাল হয়ে আসা আগুন। সাধু কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে না, একভাবে তার কাজ করে চলেছে। সাধুর থেকে আমার দূরত্ব মাত্র কয়েক হাত, আর সাধুর উপাসে আবার এসে দাঁড়িয়েছে সেই বিভৎস মেইলি মূর্তি। সে আবার ছুটে এলো আমার দিকে। আমি মনে মনে কাল ভৈরবের নাম স্মরণ করে সামনের দিকে এগোলাম। বাইরে থেকে কোনো শব্দ ভেসে আসছে না। ভবানী কি করছে তা আমি জানি না। একবার গলা তুলে ভবানীকে ডাক দিলাম, ভবানী! সঙ্গে সঙ্গে ভবানী চিৎকার করে বলে উঠল, ঠাকুর ঠাকুর, ওরা ওরা আমায় ধরতে চাইছে। আগুন দিয়ে কোনো রকমে আমি ওদের আটকে রেখেছি। ভবানী, গোটা ঘরে আগুন লাগিয়ে দাও। ভবানী আমার কথায় কোনো উত্তর করল না। তারপরেই বাইরের ঘরে আগুন লেগেছে বুঝতে পারলাম। মেয়ে মূর্তি আবার বলল, কে তুই? তোর কোনো ক্ষতি আমি করতে পারছি না কেন? এবার আমি সামান্য হাসলাম। আমার গোটা শরীর তখন থরথর করে কাঁপছিল। একটা প্রবল কম্পন আমার শরীরে দেখা দিয়েছে। বললাম, পারবে না, কারণ তুমি অপদেবী। তুমি গ্রামের মানুষের ক্ষতি করতে চাইছো। আমি তাদের ভালো করতে চাই, তাই তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এতক্ষণ ধরে আমার হাতের মধ্যে ধরা ছিল একটা জিনিস। এখন সামনে এসে ছোট মাটির ঘরটা তুলে দিলাম সেই পাথরের মূর্তির দিকে। সঙ্গে সঙ্গে সেই পাথরের মূর্তির গায়ে লেগে মাটির ঘরটা ভেঙে জল গিয়ে পড়লো তার গায়ে। আর সঙ্গে সঙ্গে সেই মেয়েটা চিৎকার করে উঠল। তার গোটা শরীরে যেন মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। চিৎকার করে বলতে লাগলো সে, আমি আবার আসবো, আবার আসবো। আমি তোকে ছাড়বো না, তোকে আমি এত সহজে ছাড়বো না। আমার এই কাজ দেখে সাধু দু হাত দিয়ে মাথা চেপে ধরে বসে চিৎকার করে বলল, তুই কি করলি? তুই এ কি সর্বনাশ করলি? জানিস না, জানিস না আমার মা জল সহ্য করতে পারে না? আর তুই তুই আমার মায়ের মূর্তির গায়ে কি? দৃশ্যটা ততক্ষণে ধনুচির অল্প লালচে আলোতে আমিও দেখতে পেয়েছি। ভবানী গোটা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ঘরটা দাউ দাউ করে পুড়ছে। বাইরে থেকে ভবানী চিৎকার করে বলল, ঠাকুর তাড়াতাড়ি বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো, আর কেউ নেই। সে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের আলোতে সামনের দিকে তাকিয়ে দেখলাম সেই পাথরের মূর্তিটাকে যেন ধ্যানমগ্ন এক নারীর মতো দেখতে। মুখটা অতি শান্ত, সুন্দর। মাথার চুল পিছনের দিকে এসে পড়েছে। তার গায়ে একটা কালো রঙের শাড়ি বলেই মনে হলো। পাথরের মূর্তির গায়ের শাড়ির রং ওই অল্প আগুনে ভালোভাবে বোঝা সম্ভব নয়। তবুও মুহূর্তের জন্য আমার তেমন মনে হল। কিন্তু তার চেয়েও যে দৃশ্যটা আমি দেখতে পেয়েছিলাম তা হলো পাথরের মধ্যে তার কাছ থেকে যেন লাল টাটকা রক্ত গড়িয়ে পড়ছে নিচের দিকে। সাধু ছিটকে এগিয়ে গেল সামনের দিকে। আমি বললাম, যা করেছো করেছো, এখন বেরিয়ে এসো। এই গোটা ঘর কিন্তু আগুনে পুড়ছে। সাধু আমার দিকে একবার রক্তচক্ষুতে তাকালো। তার চোখ দিয়ে ঝরছে জল, কিন্তু সেই জল ভরা চোখের মধ্যেও যেন আগুন। একভাবে সে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ।
ভবানী আমার হাত ধরে টানতে টানতে আমার বাইরে বার করে আনলো, আর তারপরে হুড়মুড় করে ঘরের চাল সহ সমস্ত কিছু ভেঙে পড়ল। বোধহয় সেই সমস্ত শব্দ আর আগুন লাগার ব্যাপারটা গ্রামের লোকেদের কানে পৌঁছতো, কিন্তু ঘরটা গ্রামের একদম বাইরের দিকে তো আগেই বলেছি, তাই হয়তো কেউ শোনেনি। সাধু বোধহয় ভেতরে পুড়ে মারা গেল। বাইরে এসে ভবানী বলল, সাধু আগুনে পুড়ে মরেছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, যেমন কাজ তেমন তার ফল। ভবানী, আমার মনে হয় না সেই সাধু আর ওই অপদেবী এত সহজে হার স্বীকার করবে। এখান থেকে তারা এত সহজে যাবে বলে তো মনে হয় না। আরে কেন, আমরা তো তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছি, আর ওই সাধুটা পুড়ে মারা গেছে। তাহলে ওই সাধু যখন এত ক্ষমতা পেয়েছিল, সে নিশ্চয়ই মৃত্যুর পরেও নিজের আত্মাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা অর্জন করেছিল। আর ওই অপদেবীর মৃত্যু যে নেই তা তো বোঝাই যাচ্ছে। সে আবার সুযোগ পেলেই ফিরে আসবে। তবে এর পরের কয়েকটা বছর এই গ্রামের নতুন করে আর কিছু হবে না, কিন্তু আমার পিছু ও ছাড়বে না, কারণ আমার জন্যই তো সমস্ত কিছু হয়েছে। ভবানী আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। সামনের দিকে তাকিয়ে আগুনে পুড়তে থাকা ধ্বংস হয়ে যাওয়া ঘরটা দেখতে লাগলাম। ঘরের ভেতর থেকে কিন্তু কেউ চিৎকার করে উঠল না। সেই সাধু যদি আগুনে পুড়ত, অন্তত একবার তার চিৎকার তো শোনা যেত। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা সেখান থেকে বাড়ির দিকে চলতে শুরু করলাম। একটু পরেই আবার বৃষ্টি নামলো। সেদিন অনেক রাতে ফিরেছিলাম, গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে আমার ঘুমটা ভাঙল। আমার ঘরে এসে হরিহর বলল, সাধু বাবার খবর শুনেছ? কাল রাতে সাধু বাবার ঘরে আগুন লেগে যায়, কিন্তু ঘরে সাধু বাবাকে পাওয়া যায়নি। সাধু বাবা বোধহয় আগুন লাগার খবর আগে থেকে পেয়ে সেখান থেকে কোথাও চলে গিয়েছে। সমস্ত কিছুই আমার জানা ছিল, তবে সে কথা হরিহরকে বললাম না। ভবানীর সঙ্গে একটু পরেই আবার গেলাম সেই মাঠের কাছে। দেখি গ্রামের লোকজন জড়ো হয়েছে, তবে আগের মতো কেউ আর বাড়িটার কাছে গিয়ে দাঁড়িয়ে নেই। সেই ছেলেটাকে আর দেখতে পেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলেই আসছিলাম, এমন সময় দেখি নিতাই আমাদের দিকে এগিয়ে এলো এবং বলল, বড় আশ্চর্যের ব্যাপার সাধু বাবা, এতদিন ধরে কি যে হয়েছিল, আজকে ঘুম ভাঙতে শরীরটা বড় ভালো লাগছে। এর আগে পর্যন্ত কি হয়েছিল কিছুই জানি না। ও কিছু না নিতাই, সব ঠিক হয়ে যাবে। গ্রামের লোকেদের মধ্যে অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। তারা সকলেই যেন একটু অবাক হয়েছে। সকালটা যেন তাদের কাছে একটা অদ্ভুত নতুন সকাল বলে মনে হচ্ছিল। ঘরের ভেতর সাধুকে পাওয়া যায়নি। গ্রামের লোকেরাই সেই সমস্ত নিজেদের উদ্যোগ নিয়ে পরিষ্কার করল। গ্রামের আর কারোর কপালে সেই রক্তচন্দনের তিলক দেখা গেল না। এরপরে আমি দিন কয়েক সেই গ্রামে ছিলাম, কিন্তু নতুন করে আর কিছুই হয়নি। এমনকি রাতের বেলা আমি আর ভবানী সেই মাঠের কাছে এসে দাঁড়িয়েও দেখতাম, কোনো কিছুই বুঝতে পারতাম না। তবে আমার অবচেতন মন আমায় বারবার জানান দিত যে কিছু একটা হতে পারে। ভবানীর কাছ থেকে বিদায় নিয়ে সেই গ্রাম থেকে চলে এলাম। তারপর মাসখানেক এখানে ওখানে ঘুরে বেড়ালাম। একদিন এক গ্রামের শ্মশানের কাছে আশ্রয় নিয়েছি। সেদিন সারা দিন ঘুরেও কোনো গ্রামের দেখা পাইনি। সন্ধ্যার দিকে বাধ্য হয়ে সেই শ্মশানে আমায় আশ্রয় নিতে হয়েছে। সন্ধ্যার একটু পরে সঙ্গে থাকা একটা ফল খেয়ে একটা ওই গাছের কাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি। অনেক রাতের দিকে কি একটা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। প্রথমে না ঠিক বুঝতে পারলাম না যে ঘুমটা কেন ভাঙল। তারপরে বুঝতে পারলাম চুপি সারে কারা যেন কথা বলছে। গলার শব্দ লক্ষ্য করে হাঁটতে হাঁটতে গাছের জায়গাটা পেরিয়ে এগিয়ে গেলাম। পেছনের দিকে একটা ঝোপ মতো রয়েছে,
আর সেই ঝোপের ভেতর দিকে কারা যেন বসে আছে। ঝোপের কাছে এসে দাঁড়িয়ে উঁকি দিলাম ভেতরের দিকে। চাঁদের অল্প আলো ভেতরের দিকে গিয়ে পড়েছে। সেই ঝোপের ভেতর দিকে তাকিয়ে দেখি সেখানে বসে রয়েছে একটা লোক। তার মাথার চুল লম্বা, মুখের দাড়িটাও বেশ লম্বা, পরনে লাল রঙের কাপড়। সে পিছনের দিকে ঘুরে কার সঙ্গে যেন কথা বলছে। একটু ভালো করে দেখবো বলে জঙ্গলের ঝোপের দিকে মুখটা সামনের দিকে বাড়িয়েছি। সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা কেমন যেন ধপ করে উঠল। সেই মুখ, সেই মুখ আমি এর আগেও দেখেছি। সেই দুটো সাদা চোখ, মুখে এলোমেলো ছড়িয়ে থাকা দাগ, আর তার সঙ্গে কালো কুচকুচে তার মুখের রং। অদ্ভুতভাবে সে বলছে, আমি তোকে তোকে অনেক ক্ষমতা দেব, তার বিনিময়ে তুই শুধু আমায় এক একটা করে জীবন দিবি। কিন্তু তুমি এক অপরাধী, তোমার সাহায্য করে আমি তোমার ক্ষমতা নিয়ে মানুষের ক্ষতি করব কেন? তোকে আমি এত ক্ষমতা দেব যা তুই কখনো ভাবতেও পারবি না। তুই যা চাইবি আমি তোকে তাই দেব। যা চাইবো তাই? আবার সেই ভয়ঙ্কর মুখটি অদ্ভুতভাবে খিলখিল করে হেসে উঠল। তারপর সেই সাধুর দিকে আরেক পায়ে গিয়ে এলো। এবার বুঝতে পারলাম তার বুক পর্যন্ত শরীরটা রয়েছে, তারপরে সমস্ত কিছু কালো ধোঁয়ায় ভরে গেছে। সে তার সেই ভয়ঙ্কর মুখটা সাধুর মুখের একদম কাছে এনে আস্তে আস্তে বলল, এই গোটা পৃথিবীতে যা ক্ষমতা আছে সব ক্ষমতা আমি তোকে একটু একটু করে দেব। তার বিনিময়ে তুই আমায় একটা একটা করে জীবন দিবি। সেই জীবনও একবারে আমি নেব না, আস্তে আস্তে করে নেব। আর তার জন্য আমি কি নিয়ে এসেছি এই দেখ। চাঁদের আলো এবার সামনের দিকে তাকিয়ে দেখলাম বিভৎস কালো একটা লিকলিকে হাতে ধরা রয়েছে একটা মাটির পাত্র। আর সেই পাত্রের মধ্যে ওটা কি? রক্তচন্দন। এই যে সে রক্তচন্দন নয়, এই রক্তচন্দন যার কপালে একবার উঠবে সেই আমার শিকার হবে। প্রথমে তার শরীর থেকে সমস্ত বাধা আমি দূর করে দেব, তারপর একটু একটু করে তাকে আমি আমার শিকার বানাবো। বেশ, আমি তোমায় সাহায্য করব, তবে তার জন্য তোমার... আমি আর কিছু শোনার জন্য সেখানে অপেক্ষা করলাম না। তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলাম শ্মশানের বাইরে। তারপর দ্রুত গতিতে হাঁটতে লাগলাম সামনের দিকে। বারবার মনে হচ্ছিল আমার পেছনে এক্ষুনি যেন সেই ভয়ঙ্কর মতো কালো ধোঁয়া আস্তে আস্তে এগিয়ে আসবে আমার দিকে। এই অপদেবীর মৃত্যু নেই, এই অপদেবীর জন্মও নেই। এরা এই পৃথিবীর কেউ নয়। পৃথিবীর সাথে সমান্তরালে থাকা অন্য জগৎ থেকে ডাকিনী, যোগিনী, হাকিনীর মতো এরা বেরিয়ে আসে। তারপর কারো একটা অবলম্বন নিয়ে তারা আস্তে আস্তে নিজের অশুভ বিষ ছড়িয়ে দেয় সব জায়গায়। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই না বুঝতে পারলাম না। সাধুর মৃতদেহ তো আমরা ওই বাড়ির মধ্যে পাইনি, তাহলে এই অপদেবী হঠাৎ করে অন্য কোনো এক সাধুকে তার চেলা বানাতে চাইল কেন? তাহলে কি সেই সাধু মারা গেছে, নাকি সেই সাধু অন্য কোথাও তার কাজ করে চলেছে? তারপরে আপনি কি করলেন? তারপরে আর কি করব, ওখান থেকে সেই রাতের মতোই পায়ে হেঁটে পাশের গ্রামে চলে গেলাম। আসলে কি জানো কিশোরী, সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করা যায় না। সবাইকে হারানোর ক্ষমতা প্রকৃতি সবাইকে দেয় না। সে অপদেবী হতে পারে, কিন্তু তার ক্ষমতা অনেক। তাকে পুরোপুরিভাবে ধ্বংস আমিও অন্তত করতে পারবো না। তাই তার থেকে দূরে থাকাই ভালো।
কিন্তু এমনটা কি হতে পারে সেই অপদেবী ওই সাধুর মতো আরও অনেক সাধুকে নানা জায়গায় ছড়িয়ে রেখে তার কাজ করিয়ে নিয়েছিল এবং তার বিনিময়ে সে সামান্য কিছু ক্ষমতাও তাদের দিচ্ছিল, যেমন সেই সাধু যে কোনো মানুষকে সুস্থ করে ফেলতে পারত? তারানাথ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখের দৃষ্টি অদ্ভুত। আকাশের দিকে সে অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর আমাদের দিকে তাকিয়ে নিজের মতোই বলে উঠল, আমি যখনকার কথা বলছি সে অনেক আগেকার কথা। এখন তেমনটা নাও হতে পারে, তবে একবার ভেবে দেখো তো, অজানা অচেনা কোনো গ্রামে যদি এমন কোনো এক সাধুকে, এমন কোনো এক অপদেবী নিজের ক্ষমতা বলে সামান্য কিছু শক্তি দিয়ে তাদের দিয়ে নিজের কাজ হাসিল করাতে পারে, তাহলে তা কতটা ভয়ানক হতে পারে। হয়তো কোনো গ্রামে এভাবে অনেক মানুষ মারা গেল, কিন্তু কেউ জানতেই পারল না। এভাবে যদি একদিন দেখতে দেখতে ওই অপদেবী 1001টা শিকার করতে পারে, তাহলেই সে অন্য জগৎ ছেড়ে সমস্ত বাধা অতিক্রম করে এসে পড়বে এখানে। তারপরে যে কি হবে তা তোমরা বুঝতে পারছো না। তারানাথের কথা বুঝতে পারছিলাম, কিন্তু তবুও যেন বুঝতে চাইছিলাম না, কারণ তারানাথই বলে অনেক কিছু শেষ পর্যন্ত না জানাই ভালো। তবে এই মুহূর্তে কিশোরী হেসে উঠে বলল, সত্যিই ঠাকুরমশাই, আপনার এই গল্পটা বেশ ভালো লাগলো। অপদেবী এভাবে গ্রামে গ্রামে ঘুরে এক একজন করে চেলা খুঁজে বেড়ায়, বেশ ভালো তো। এখানেই গল্প শেষ নাকি আরো আছে? আরেকটু আছে, শোনো। সেই ঘটনার বেশ কিছুদিন পরে গ্রামের মাঠের কাছে এসে আমি আশ্রয় নিয়েছি। সেই রাতে হঠাৎ করে আমি দেখা পেলাম সেই সাধু, যে সাধুকে আমি ভবানীর গ্রামে দেখেছিলাম, যে সাধুকে আগুনে পুড়তে থাকা অবস্থায় আমি রেখে এসেছিলাম, সেই সাধুকে। তবে সাধুকে মাত্র কয়েক মুহূর্তের জন্যই আমি দেখতে পেলাম। আমার থেকে মাত্র কয়েক পা দূরে এসে হেঁটে চলেছে। তার চোখে তখন আর আগের মতো দৃষ্টি নেই। সে কি যেন বলার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বোঝা গেল না। আমিও কিছু বলতে পারলাম না তাকে। তার আগেই সেই সাধু যেন কোথায় অন্ধকারে মিলিয়ে গেল। সত্যি বলতে এই সমস্ত কিছুর আসল কারণ আমি কখনোই বুঝে উঠতে পারি। অনেককেই এই সমস্ত কথা বলেছিলাম, কিন্তু সেই অপদেবীর কথা কেউই আমায় ভালোভাবে বলে উঠতে পারল না। বলেছিলাম না, এমন অনেক উপদেবী আছে যারা এমন অনেক সাধুকে খুঁজে বেড়ায়, যাদের মাধ্যমে নিজের কাজ হাসিল করতে পারে। তাদের অনেক কিছুই নাম হতে পারে, ডাকিনী, যোগিনী, হাকিনী, মোহিনী, শাঁখিনী, এমনকি বশীকরণীয় পর্যন্ত। আমরা তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরীকে বললাম, আচ্ছা, যে বয়স্ক লোকটাকে আমরা দেখেছিলাম তার মুখ তুমি ভালো করে দেখেছিলে? এমন একটা প্রশ্নে সে অবাক হয়ে মাথা নাড়ল। আমি সামান্য হাসলাম। আমি তার মুখ ভালো করে দেখেছিলাম, আর তারানাথের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তারানাথের মুখটাও ভালো করে দেখেছিলাম। আমার কোনো সন্দেহ রইল না। মুচকি হেসে আমি সামনের দিকে এগোতে লাগলাম। শুনছিলেন ধূমকেতুর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প রক্তচন্দরের ফোঁটা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।